গাজায় গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থার প্রতিবেদন, একদিনে আরও 92 ফিলিস্তিনি নিহত। দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জাতিসংঘে বৈঠক। যুদ্ধ থামাতে পুতিনের হাতে আছে 12 দিন, মনে করিয়ে দিলেন ট্রাম্প। তুরস্কে শান্তি আলোচনার সম্ভাবনা। ইউক্রেনের 20টি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করল রাশিয়া। আবারও খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের। হাইব্রিড আগ্রাসনের অভিযোগ তেহরানের। ইরান যুদ্ধে মার্কিন ক্ষেপণাস্ত্রের 25 ভাগ ব্যবহার, দাবি সিএনএন। ইসরায়েলকে ইরানের কড়া হুঁশিয়ারি। আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কি তেহরান? আত্মহরণে ঝুঁকছে কেন ইসরায়েলি সেনারা? পরমাণু ইস্যুতে আমেরিকাকে এড়িয়ে ইউরোপের 3 দেশের সাথে আলোচনায় বসছে ইরান। হঠাৎ পুতিনের সাথে খামেনির উপদেষ্টার বৈঠক কেন? দ্বিরাষ্ট্র সমাধান নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, শান্তি আসবে স্বাধীনতার মধ্য দিয়ে, ধ্বংসযজ্ঞ দিয়ে নয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানিয়ে দেন, গাজাবাসীর ওপর চালানো নিষ্ঠুরতার কোনো ন্যায্যতা নেই। এমনকি ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ উঠে এসেছে তেল আবিবের 2টি মানবাধিকার সংস্থার প্রতিবেদনেও। কিন্তু এতেও থামেনি হামলা। গত একদিনেই নিহত হয়েছেন 90 জনেরও বেশি ফিলিস্তিনি। জাতিসংঘে অনুষ্ঠিত হয় দ্বিরাষ্ট্র সমাধান কেন্দ্রিক গুরুত্বপূর্ণ বৈঠক। বিশ্ব নেতাদের তীব্র ক্ষোভ ঝরে পড়ে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন, এই সম্মেলন নতুন করে আশার আলো জ্বালিয়েছে। গুতেরেস স্পষ্ট করেই বলেন, এই অত্যাচার কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। ফ্রান্স আর স্পেনও বলেছে, 2টি রাষ্ট্রই একমাত্র শান্তির পথ। ইসরায়েলের ভেতর থেকেও প্রতিবাদ উঠছে। বিরোধী নেতা ইয়াইর লাপিড বলেন, যুদ্ধ না থামালে জিম্মিদের বাঁচানো যাবে না। সেরা সেনাদেরও হারাতে হবে, আর বিশ্ব মুখ ফিরিয়ে নেবে ইসরায়েলের থেকে। কিন্তু কিছুতেই থামছে না নেতানিয়াহু প্রশাসন। মুখে যুদ্ধবিরতির কথা বললেও চালিয়ে যাচ্ছে একের পর এক গণহত্যা। এমনকি গাজায় চলমান হত্যাযজ্ঞকে গণহত্যা বলেছে ইসরায়েল ভিত্তিক মানবাধিকার সংস্থা বৎসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস। তাদের প্রতিবেদনে বলা হয়, কেবল ফিলিস্তিনি পরিচয়ের কারণেই হত্যা করা হচ্ছে সাধারণ মানুষদের। হত্যা, বাস্তুচ্যুত, অনাহার, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, সবই গণহত্যার প্রমাণ। এই অপরাধের দায় ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও এড়াতে পারে না বলে দাবি করেছে সংস্থা দুটি। মানবিক সহায়তায় আকাশপথে এবার যুক্ত হলো স্পেন সহ আরও কয়েকটি দেশ। স্পেন ঘোষণা দিয়েছে চলতি সপ্তাহে পাঠাবে 12 টন খাদ্য সহায়তা। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এখন ক্ষুধা ঠেকানো একটি নৈতিক কর্তব্য। তবে অনেকেই বলছেন, এই এয়ারড্রপ বাস্তব সংকটে এক ফোঁটা পানির মতো। সহিংসতা থেমে নেই পশ্চিম তীরেও। রামাল্লায় গ্রাম ঘেরাও করে হামলা চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা। পোল্ট্রি ফার্ম সহ ঘরবাড়িতে হামলায় আহত হয়েছেন অনেকে। স্থানীয়রা বলছেন, এসব আক্রমণে ইসরায়েলি সেনারা মদদ দিচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ফের হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তেল আবিবের বিরুদ্ধে হাইব্রিড আগ্রাসনের অভিযোগ এনেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় 25% ব্যবহার করেছে জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। যুদ্ধ শেষ হলেও থামছে না ইরান ইসরায়েল উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যুদ্ধের পর বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তবে খামেনির হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যদি খামেনি ইসরায়েলকে হুমকি দিতে থাকেন, আবারও তাকে নিশানা করা হবে। একই সঙ্গে আগের চেয়েও বেশি শক্তি দিয়ে তেহরানে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই মিসাইল প্রতিরক্ষা সক্ষমতা ফুরিয়ে আসছে এবং দ্রুত উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে যুদ্ধের ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। ইরান প্রায় 500-টির বেশি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 25% ব্যবহার করেছে, যার প্রতিটির দাম প্রায় $1.5 কোটি। যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 7টি থার্ড থাকলেও 2টি ইসরায়েল স্থাপন করে 100টিরও বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এত পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতায় বড় রকমের ফাঁক তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধকে সম্পূর্ণ হাইব্রিড আগ্রাসন আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। জানানো হয়েছে এই যুদ্ধ শুধু সামরিক বা পরমাণু স্থাপনায় হামলা ছিল না, বরং একই সঙ্গে চলেছে গোয়েন্দা অনুপ্রবেশ, সাইবার হস্তক্ষেপ, গুজব ছড়ানো এবং শাসন ব্যবস্থা বিপর্যস্ত করার প্রয়াস। মন্ত্রণালয়ের ভাষায় শত্রুরা ইরানকে ভেতর থেকে ভেঙে দিতে চেয়েছিল। তাদের দাবি অন্তত 23টি হত্যা পরিকল্পনা রুখে দেওয়া হয়েছে, যেগুলোর লক্ষ্য ছিলেন ইরানের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তা। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও ছিলেন হত্যার নিশানায়। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে আরাকচি জানান, তার বাসার বাইরে একটি বোমা পুঁতে রাখা হয়েছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তা সময় মতো নিষ্ক্রিয় করে দেয়। পরমাণু ইস্যুতে অচল অবস্থা কাটাতে আমেরিকাকে এড়িয়ে ইউরোপের 3 শক্তিধর দেশ ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। আসছে শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে হবে এই আলোচনা। তবে আলোচনা শুরুর আগে কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া পরমাণু ইস্যুতে আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের কথা জানিয়েছে ইরান। ইরানি সেনাবাহিনীর অপারেশন উইংয়ের উপপ্রধান মাহমুদ মুসাফি এ কথা জানিয়েছেন। দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত সব এয়ার ডিফেন্স সিস্টেম সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। 20 জুলাই এক বিবৃতিতে মুসাফি বলেন, আকস্মিক হামলায় ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তা মোটেই গোপন করার মতো বিষয় নয়। তবে এরই মাঝে সেই ক্ষতি কাটিয়ে ইরানের আকাশ সুরক্ষিত করা হয়েছে। জুনে 12 দিনের যুদ্ধে শত্রুপক্ষ মরিয়া প্রচেষ্টার পরও ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুসাফি বলেন, ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে যে দেশের আকাশ নিরাপদ রাখতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সেগুলো প্রস্তুত। ড্রোন সহ শত্রুর অনেকগুলো আকাশযান ভূপাতিত করা সেই প্রতিশ্রুতিরই পরিচায়ক। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, 12 দিনের যুদ্ধে নানা পর্যায়ের হামলায় ইরানের অন্তত 120টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা অকার্যকর করা হয়, যা দেশটির মোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 1/3। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার S-300, দেশীয় বাভার 373, চীনা ব্যাটারি এবং চীন ও রাশিয়ার রাডার সিস্টেম দিয়ে গড়ে তোলা। তবে ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিস্থাপনে বিদেশ থেকে কিছু আমদানি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা পুনরায় শুরু না করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির মাঝেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার ইস্তাম্বুলে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনা হবে বলে 21 জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুমকি দেয়, পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনায় না বসলে আগস্টের শেষ নাগাদ তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে তারা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যদি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের ওই 3 দেশ সত্যিই গঠনমূলক কোনো ভূমিকা রাখতে চায়, তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সাথে হুমকি ও চাপ প্রয়োগের যে পুরাতন নীতি, সেসব থেকে সরে আসতে হবে তাদের। অন্যদিকে শুক্রবারের ওই বৈঠকের আগেভাগেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই 20 জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের লারিজানি ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে সম্মতির পরপরই হওয়া পুতিন লারিজানির এই বৈঠক নিয়ে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। পেসকভ জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন লারিজানি ও পুতিন। অনেক বিশ্লেষকের মতে লারিজানির হঠাৎ মস্কো সফর তেহরানের বিশেষ কূটনৈতিক তৎপরতার অংশ। এর মধ্য দিয়ে পরমাণু ইস্যুতে রাশিয়াকে গভীরভাবে যুক্ত করতে চাইছে তারা।